গল্পকথন কালবৈশাখীর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। সাহিত্যিকদের নিয়ে নানান টুকরো টুকরো কাহিনী নিয়ে আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি সম্পাদক সাগরময় ঘোষের লেখা সম্পাদকের বৈঠকে। সাগরময় ঘোষ ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য। সম্পাদকের বৈঠকে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ক্ষিতীশ সরকারের জলসা পত্রিকায়। এর আগে আপনারা শুনেছেন এর প্রথম পর্ব। এই পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ আপনাদের শোনাতে চলেছি সম্পাদকে বৈঠকে বইটির দ্বিতীয় পর্ব। আবার আপনাদের সেই গল্পতে ফিরিয়ে নিয়ে আসি, যে গল্প দিয়ে সম্পাদকের বৈঠকে শুরু করেছিলাম। শরৎচন্দ্র জলধর দাকে নিয়ে একবার মারাত্মক রসিকতা করেছিলেন, যার ফলে বেশ কিছুকাল দুজনের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল। গল্পটা শুনেছিলাম বৈঠকের সেই গাল্পিক সাহিত্যিক বিমল মিত্রের মুখে। আমি শুধু পুনরাবৃত্তি করছি। একদিন দুপুরে জলধরদা বিষণ্ণ মুখে ভারতবর্ষ অফিসে চুপচাপ বসে আছেন। টেবিলের উপর তাঁর সদ্য লেখা উপন্যাস উৎসর ছাপা ফরমার উপর সকরুণ দৃষ্টি নিবদ্ধ। এমন সময় শরৎচন্দ্র নিঃশব্দে ঘরে ঢুকেই জলধরদার এমন মুষড়ে পড়া চেহারা দেখে শঙ্কিত হয়ে পড়লেন। সভয়ে অথচ স্বভাবগত ফুক্কুরি করে জিজ্ঞাসা করলেন, এ কি জলধরদা, কেন আজি হেরিতব মলিন বদন? কিবা প্রয়োজনে মাগিয়াছ? রাগত স্বরে জলধরদা বললেন, দেখো শরৎ, সবসময় তোমার এই ঠাট্টা ইয়ার্কি ভালো লাগে না। আমি মরছি নিজের জ্বালায়। তোমায় ডেকে পাঠিয়েছিলাম, কোথায় আমাকে একটা সৎ পরামর্শ দেবে তা নয়, ঘরে ঢুকেই থ্যাটারি শুরু করে দিলে। জলধরদার সঙ্গে শরৎচন্দ্রের পরিচয় অনেক দিনের। যেদিন থেকে জলধরদা ভারতবর্ষের সম্পাদনার ভার নিলেন, সেদিন থেকেই শরৎচন্দ্র এই পত্রিকার নিয়মিত লেখক। লেখক সম্পাদক পরিচয় ক্রমশ নিবিড় বন্ধুত্বে পরিণত হয়ে এতদিনে মধুর ইয়ার্কির সম্পর্কে এসে দাঁড়িয়েছে। জলধরদাকে শরৎচন্দ্র বরাবরই অন্তরের সঙ্গে শ্রদ্ধা করেন। শুধু বয়োজ্যেষ্ঠ বলেই নয়, সাহিত্যিক জলধর সেন শরৎচন্দ্রের অগ্রণী। তাছাড়া এই আত্মভোলা মানুষটির চারিত্রিক মাধুর্য সবসময়ই শরৎচন্দ্রকে আকৃষ্ট করেছে। শরৎচন্দ্র অনুমান করলেন, নিশ্চয়ই সদ্য ছাপা উপন্যাস নিয়েই জলধরদার এই দুশ্চিন্তা। ওর চোখের দৃষ্টি তার সাক্ষ্য দিচ্ছে। এ যেন অরক্ষণীয়া কন্যার প্রতি পিতার ব্যথাতুর দৃষ্টি। জলধরদা ক্ষোভের সঙ্গে বললেন, জানো শরৎ, এইটি আমার শেষ উপন্যাস। আমার যা কিছু সঞ্চয় ছিল সেই টাকা দিয়েই উপন্যাসটি ছাপলাম। এখনো প্রেসকে কিছু টাকা দেওয়া বাকি, কিন্তু বাইন্ডার বলছে কিছু টাকা আগাম না পেলে ছাপাখানা থেকে আর ছাপা ফরমা ও ডেলিভারি নেবে না। এখন কি করি বলো তো? শরৎচন্দ্র অবাক। এই বৃদ্ধ বয়সে নিজের সামান্য সঞ্চয় এভাবে নিঃশেষ করলেন। জলধরদা বলেই চললেন, তুমি ভাবছো নিজে খরচ করে কেন এ বই ছাপলাম, কিন্তু এছাড়া আর উপায় কি ছিল? প্রকাশকরা আমার বই নিতে চায় না, বলে কিনা আমার বইয়ের বিক্রি নেই। আমার আগের যেসব বই প্রকাশকদের কাছে আছে তার বাবদ কি পাওনা হয়েছে তার কোনো হিসেবপত্তর নেই। অন্তত অধিকাংশের কাছে হিসেব চাইতে গিয়ে আমার বই বিক্রি হয় না, এই কথা শুনে লজ্জায় ফিরে এসেছি। তাই ভাবলাম আমার জীবনের এই শেষ উপন্যাস আমার যথা সর্বস্ব দিয়ে নিজের খরচেই প্রকাশ করব। কিন্তু এখন দেখছি তরী তীরের কাছে এসেই বুঝি ডোবে ডোবে। এই জন্য আপনার এত দুশ্চিন্তা? কিছু ভাববেন না, আমি আপনাকে সোজা উপায় বাতলে দিচ্ছি। কথাটা শরৎচন্দ্র বললেন বেশ একটু জোরের সঙ্গেই, যাতে জলধরদার মনের বোঝা নিমেষেই নেমে যায়। সত্যি সত্যি হলোও তাই। ক্ষীণ আশার আলোক সঞ্চারে
জলধরদার মুখ উদ্ভাসিত হয়ে উঠল। টেবিলের উপর থেকে উপন্যাসের ছাপা ফর্মাগুলি হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে শরৎচন্দ্র বললেন, টাইটেল পেজ তো ছাপা হয়নি দেখছি, বইটা উৎসর্গ কাকে করবেন কিছু ভেবেছেন কি? জলধরদার মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। বললেন, ঠিক করেছি, বইটা আমার প্রথমা পত্নীকেই উৎসর্গ করব, যিনি ছিলেন আমার প্রথম যৌবনের সাহিত্য প্রেরণার একমাত্র উৎস। শরৎচন্দ্র মাথা চুলকে বললেন, প্রথমা পত্নীকে আপনি যে প্রাণাধিক ভালোবাসতেন, এই বৃদ্ধ বয়সে সে কথা দুনিয়া শুদ্ধ লোককে জানিয়ে আর লাভ কি? তাছাড়া তিনিও তো আর স্বর্গ থেকে নেমে এসে আপনার বই প্রকাশের যাবতীয় ব্যবস্থা করে দিতে পারছেন না। এক্ষেত্রে যাকে উৎসর্গ করলে কাজ হবে তার কথাই ভাবুন। এতক্ষণে জলধরদা যেন একটু আশার আলো দেখলেন। বললেন, তুমিই বলো না কাকে উৎসর্গ করা যায়? কেন, লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় তো আছেন, একেবারে সাক্ষাৎ গৌরী সেন। তাঁর নামে উৎসর্গ করে সশরীরে বইটি তাঁর হাতে তুলে দিন, ২-৪ হাজার তো নির্ঘাত এসে যাবে। শিশুর মতো একগাল সরল হাসি হেসে জলধরদা বললেন, এই জন্যই তো তোমাকে ডেকে পাঠিয়েছিলাম শরৎ, তুমি ছাড়া এসব বুদ্ধি আর কার মাথায় খুলতো বলো? তোমার পরামর্শ তো ভালোই বোধ করছি, তবু এর মধ্যে একটা কিন্তু থেকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শরৎদা বলে উঠলেন, সে কথাও আমি ভাবিনি তা মনে করবেন না। উৎসর্গ করা সত্ত্বেও যদি টাকাটা না পান, তাহলে একুল ওকুল দুকুল যাবে, এই তো আপনার আশঙ্কা। ঠিকই বলেছ, যা তো দেব পেটও ভরবে না, এরকমটা যেন না হয়। শরৎচন্দ্র বললেন, তাহলে এক কাজ করুন, উৎসর্গপত্রটি এখন আর ছেপে কাজ নেই, ওই পাতাটা কম্পোজ করিয়ে ভালো করে একটা প্রুফ টানিয়ে ছাপা ফরমার সঙ্গে জুড়ে দিলেই হবে। সুতরাং আর কালক্ষেপ না করে ২-৪ দিনের মধ্যেই লালগোলা চলে যান। যাবার আগে একটা চিঠি দিয়ে আপনার যাবার কারণটা না জানিয়ে শুধু খবরটা জানিয়ে রাখবেন। ৩-৪ দিন পর জলধরদা শিয়ালদায় দুপুরের লালগোলা প্যাসেঞ্জার চেপে বসলেন। সন্ধ্যার সময় স্টেশনে লালগোলার সরকার মশাই এসে উপস্থিত। যথারীতি সংবর্ধনা জ্ঞাপন করে তিনি জলধরদাকে নিয়ে গেলেন রাজবাড়িতে। শুভ কাজটা সর্বাগ্রে সেরে নিয়ে নিশ্চিন্ত হওয়াই ছিল জলধরদার ইচ্ছে। কিন্তু সরকার মশাই জলধরদাকে নিয়ে তুললেন অতিথিশালায়। জলযোগের ভুরি আয়োজন ছিল, কিন্তু জলধরদার উৎকণ্ঠিত চিত্ত রাজ সন্দর্শনের জন্য অস্থির। তিনি প্রশ্ন করলেন, রাজা যোগেন্দ্র নারায়ণের সঙ্গে কখন সাক্ষাৎ হতে পারে? সরকার মশাই বিনয়ের অবতার, করজোড়ে নিবেদন করলেন, পথভ্রমণে আজ আপনি ক্লান্ত, জলযোগাদি সেরে বিশ্রাম করুন। আপনার সেবার যাতে কোনো রকম ত্রুটি না হয় সে কথা রাজা বারবার করে আমাকে বলে দিয়েছেন, আর বলেছেন রাত্রে আহারের সময় আপনার সঙ্গে তিনি দেখা করবেন। ততক্ষণ নদীর ধারটা একবার আপনাকে বেরিয়ে নিয়ে আসতে বলেছেন, অবশ্য শারীরিক ক্লেশ যদি বোধ না করেন। জলধরদা বললেন, বিলক্ষণ, লালগোলায় আমি আগে কখনো আসিনি, দেশটা ভালো করে দেখে যাওয়াই তো আমার অন্যতম উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য হচ্ছে এদেশের মহানুভব রাজার সাক্ষাৎ পরিচয় লাভ করা। সরকার মশাই ২ হাত কচলে বললেন, সে তো নিশ্চয়ই, রাজাও আপনার মতো দেশ বরেণ্য সাহিত্যিকের দর্শন লাভের জন্য উৎসুক হয়ে আছেন। তাছাড়া তিনি জানতে চেয়েছেন রাত্রে আপনার আহারাদির কিরকম ব্যবস্থা করা হবে। জলধরদা বললেন, জলযোগের যা বিরাট আয়োজন করেছেন, রাত্রে আর কিছু খেতে পারবো বলে তো মনেই হয় না। তাছাড়া রাত্রে আমি খাই যৎ সামান্যই, বিশেষ কিছু করবেন না। খানকুড়ি খাঁটি গব্যঘৃতে ভাজা লুচি, তার সঙ্গে কিছু মাংস, ভাজাভুজি ২-৪ রকম করলেও করতে পারেন। আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানকার গলদা চিংড়ি শুনেছি খুব ভালো। চিংড়ির একটা কালিয়া গরম গরম লুচি দিয়ে মন্দ লাগবে না। তার সঙ্গে মুখ মারবার জন্য আনারসের চাটনি থাকলেও থাকতে পারে। সবশেষে এক বাটি ঘন দুধ, ক্ষীর বললেও বলতে পারেন।
খাওয়ার শেষে একটা কিছু মিষ্টি খাওয়া আমার বহুদিনের বদ অভ্যাস। সঙ্গে বর্তমান কলা একটা দিলেও দিতে পারেন, কিন্তু আমার বিশেষ অনুরোধ, বেশি কিছু আয়োজন করবেন না। দেখতেই তো পাচ্ছেন বয়স হয়েছে, তাই রাত্রির খাওয়া একেবারে কমিয়ে দিয়েছি। নইলে ঘুম হয় না, হজমেরও কষ্ট হয়। সরকার মশাই ততক্ষণে পকেট থেকে নোটবুক পেন্সিল বার করে 10 দফা ফর্দ টুকে ফেলেছেন। দুগ্ধ ফেননিভ শয্যায় গা এলিয়ে দিয়ে জলধরদা বললেন, আজ আর বেড়াতে যাবার ইচ্ছে নেই, শরীরটা খুবই ক্লান্ত। আপনি বরং রাত্রে খাবার সময় আমায় ডেকে নিয়ে যাবেন। সরকার মশাইকে বিদায় দিয়ে জলধরদা শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, ভাবনা আর কিছুই নয়, রাত্রে রাজার সঙ্গে দেখা হলে কথাটা কিভাবে পারবেন মনে মনে তারই রিহার্সাল দেওয়া। যথাসময়ে সরকার মশাই এসে জানালেন খাবার সময় হয়েছে, রাজা অপেক্ষা করছেন। জলধরদার সেই রাজকীয় পোশাক, গলাবন্ধ কোট আর কাঁধের উপর ভাঁজ করা চাদর, চাদরের আড়ালে বগলের নিচে কাগজ মোড়া বইয়ের বান্ডিলটি নিতে ভোলেননি। ঝাড় লণ্ঠন আলোকিত রাজবাড়ির প্রশস্ত প্রকোষ্ঠ পার হয়ে ডাইনিং রুমে ঢুকে দেখেন একটা লম্বা টেবিলের এক প্রান্তে সৌম্যদর্শন রাজা তাঁরই অপেক্ষায় বসে আছেন। চেয়ার থেকে উঠে স্মিত হাস্যে অভ্যর্থনা জানিয়ে টেবিলের অপর প্রান্তে বসবার জন্য আহ্বান জানিয়েই ভোজ্যবস্তু পরিবেশনের জন্য সরকার মশাইকে আদেশ জানালেন। কাল সকালে ওকে একবার নদীর ধার এবং তার পাশের গ্রামগুলি বেরিয়ে নিয়ে আসবেন। জলধরদা খেতে খেতে বললেন, আপনি ব্যস্ত হবেন না, গ্রাম দেখতেই তো আমার আশা। শৈশব কৈশোর আমার গ্রামেই কেটেছে, তাই গ্রামের টান আমার প্রাণের টান। আহারান্তে লাল গোলাধিপতি বিদায় চেয়ে জানালেন পরদিন সকালে যেন জলধরদা তাঁর সঙ্গে চা পান করেন। প্রয়োজনের কথাটা বলতে গিয়েও সংকোচবশত বলা হয়ে উঠল না। সুযোগই বা পেলেন কোথায়? আহারান্তে বিষণ্ণ চিত্তেই শয্যা গ্রহণ করলেন। রাত আর কাটে না, কখন সকাল হবে জলধরদা তারই প্রতীক্ষায় মুহূর্ত গুনছেন। অবশেষে দুঃখের রাত্রি অবসান হলো। সরকার মশাই এসে ডেকে নিয়ে গেলেন চায়ের আসরে। জলধরদার সেই এক বেশ, গলাবন্ধ কোট, কাঁধে চাদর, বগলের তলায় উপন্যাসের বান্ডিল। লালগোলার রাজা তাঁরই প্রতীক্ষায় বসেছিলেন। পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন, রাত্রে ঘুমের ব্যাঘাত হয়নি তো? কিছু মাত্র না। একথা বলেই আর কালক্ষেপ না করে বগলের তলা থেকে বান্ডিলটা বার করে রাজার দিকে এগিয়ে ধরে বললেন, আমি তো যেতেই বসেছি, এই আমার শেষ কাজ। আপনার নামে। আহা হা হা হা, সে পরে হবে, এখন চা খান। শশব্যস্ত হয়ে জলধরদার কথার উপর হুমড়ি খেয়ে পড়লেন লালগোলারাজ যোগেন্দ্র নারায়ণ। সরকার মশাইকে বললেন গ্রামটা একবার ঘুরিয়ে দেখাতে, এবং সেই সঙ্গে বললেন জলধরবাবু দুপুরে এবং রাত্রে কি কি খেতে ভালোবাসেন সব তাঁর কাছ থেকে জেনে নিয়ে সেই রকম ব্যবস্থা করবেন। আচ্ছা জলধরবাবু, আমি তাহলে এখন উঠি, দুপুরে খাবার সময় আপনার সঙ্গে আবার দেখা হবে। বইয়ের বান্ডিলটা চাদরের তলায় ঢুকিয়ে রাখতে রাখতে জলধরদা হতাশ কণ্ঠে বললেন, তাই চলুন সরকার মশাই, গ্রামটা তাহলে ঘুরেই দেখে আসি। গ্রাম প্রদক্ষিণ করে দুপুরে খাবার সময় যোগেন্দ্র নারায়ণের সঙ্গে দেখা হতেই এবারে মরিয়া হয়ে জলধরদা চাদরের তলা থেকে বইটা বার করেই একেবারে উৎসর্গের পাতাটা খুলে ধরে বলে উঠলেন, আমি তো যেতেই বসেছি। জলধরদাকে থামিয়ে দিয়ে যোগেন্দ্র নারায়ণ বললেন, আপনি এর জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আহারাদি করে বিশ্রাম করুন। আপনি যখন আজ বিকেলেই চলে যাবেন বলে স্থির করেছেন, সরকারকে বলে দিয়েছি সে নিজে গিয়ে আপনাকে স্টেশনে তুলে দিয়ে আসবে। আপনি ওর জন্য কিছু ভাববেন না। খানিকটা নিশ্চিত হলেন জলধরদা। আশার আলোক যেন একটু দেখতে পেলেন। অত বড় মানুষ, অথচ কি লজ্জা, কি বিনয়! একেবারে হাতে হাতে দিতে সংকোচ বোধ করছেন বলেই বোধহয় সরকারের হাতে স্টেশনেই পাঠিয়ে দেবেন। যথাসময়ে জলধরদা স্টেশনে এসে ঘন ঘন পায়চারি করছেন। ট্রেন আসতে তখনও
মিনিট 10 দেরি। সরকার মশাই নীরবে একপাশে দাঁড়িয়ে। একটু রূঢ় কর্কশ্বরে জলধরদা সরকার মশাইকে বললেন, রাজা কি সত্যিই কিছু আপনার হাতে দিয়ে পাঠাননি? কোনো চেক বা চিঠিপত্র? কই না, কিছুই তো দেননি। আমার কথা আপনার কাছে কিছু কি বলেছেন? উৎকণ্ঠিত চিত্তে জলধরদা জিজ্ঞাসা করলেন। আপনার কোনো রকম অসুবিধা হয়েছে কিনা তাই শুধু জিজ্ঞাসা করেছিলেন, আর তো কিছুই বলেননি। ট্রেন ততক্ষণে এসে গিয়েছে। ট্রেনের কামরায় বসেও জলধরদার স্বস্তি নেই। বারবার রাস্তার দিকে তাকাচ্ছেন আর সরকার মশাইকে বলছেন, দেখুন তো রাজবাড়ি থেকে কোনো লোক ছুটতে ছুটতে আসছে কিনা। সরকার মশাই ভালো করে নিরীক্ষণ করে জানালেন, কোনো লোককেই এদিকে ছুটে আসতে দেখছেন না। ট্রেন ছাড়ার হুইসেল বেজে উঠল। এমন সময় দূরে দেখা গেল একজন লোক সাইকেল চালিয়ে স্টেশনের দিকে আসছে। আর যায় কোথায়? জলধরদা চিৎকার করে বলে উঠলেন, সরকার মশাই, গার্ডকে শিগগির বলুন যেন গাড়ি এক্ষুনি ছেড়ে না দেয়। রাজবাড়ি থেকে আমার কাছে লোক আসছে। আপনি ছুটে গার্ডের কাছে চলে যান। সাইকেল চালক ততক্ষণে অনেকখানি এগিয়ে এসেছে। সরকার মশাই পরামানিককে দেখেই চিনলেন, স্টেশন মাস্টারের দাড়ি কামাবার জন্য আসছে। জলধরদাকে সে কথা জানাতেই তিনি দুঃখে, ক্ষোভে, অভিমানে এবং ক্রোধে ফেটে পড়লেন। পরামানিক কি আর সোনামানিক হতে পারতো না? ইচ্ছে করলেই পারতো। ইচ্ছে না থাকলে আর কোত্থেকে হবে? বুঝলেন সরকার মশাই? এই শরৎই যত নষ্টের মূল। সেই আমাকে জোর করে পাঠিয়েছিল। কলকাতায় ফিরেই ওর সঙ্গে বোঝাপড়া করতে হবে। সরকার মশাই জলধরদার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। গাড়ি ছেড়ে দিল। পরদিন সকালে ঘুম থেকে উঠেই একখানা ট্যাক্সি নিয়ে জলধরদা সোজা গিয়ে হাজির হলেন শরৎচন্দ্রের সামতাবেরের বাড়িতে। ট্যাক্সি থেকে নামা নয়, ভিতরে বসেই খবর পাঠালেন। কি হলো জলধরদা, কি হলো? বলতে বলতে হন্তদন্ত হয়ে শরৎচন্দ্র বেরিয়ে আসতেই জলধরদা গর্জন করে উঠলেন, হবে আবার কি? কিছুই হলো না। মাঝখান থেকে তোমার কথায় বেল্লিক বনে এলাম। লালগোলা যাওয়া আসার পরিশ্রমই সার হলো। শরৎদা বিস্মিত কণ্ঠে চোখ বড় বড় করে বললেন, সে কি, কিছু দিলেন না? না, কিছুই না। গম্ভীর গলায় দৃঢ়তা এনে শরৎবাবু বললেন, মামলা ঠুকে দিন। মামলা? জলধরদা তো অবাক। বাঁ হাতের চেটোয় ডান হাতের ঘুষি ঠুকে শরৎদা বললেন, হ্যাঁ হ্যাঁ, মামলা, প্রিসিডেন্স আছে। এর আগে অনেক লেখকই বই উৎসর্গ করে ওর কাছ থেকে টাকা পেয়েছে। আপনিই বা পাবেন না কেন? রোষ কষায়িত চক্ষে শরৎচন্দ্রের দিকে জলধরদা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। জলদগম্ভীর কণ্ঠে জলধরদা ট্যাক্সি ড্রাইভারকে বললেন, ড্রাইভার, যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে চলো। এই ঘটনার পর বহুদিন শরৎচন্দ্রের সঙ্গে জলধরদার বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। আবার ভাব হয়েছিল জলধরদার সংবর্ধনা উপলক্ষে আহুত এক সভায়। সে আর এক কাহিনী। বিকেল বেলায় আমার দপ্তরের পূব দিকের খোলা জানলা দিয়ে দেখতে পাচ্ছি শেষ বর্ষণের আকাশ। মেঘই মের দুরম্বরম। আর কিছুদিন পরেই বর্ষা বিদায় নেবে। শরৎ আকাশে দেখা যাবে হালকা মেঘের গুচ্ছ। পূজা সমাসন্ন। শহুরে মনের আকাশে ছুটির বাঁশি বেজে উঠবে। শহরের একদল বাইরে বেরোবার জল্পনা কল্পনায় মুখর, সাজ সরঞ্জাম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর যারা থাকবে তারা সার্বজনীন উৎসবের আয়োজনে চাঁদার খাতা নিয়ে পাড়ায় পাড়ায় হুড়োহুড়ি লাগাবে। পুজোর বাজার নরনারীর ভিড়ে ঠাসাঠাসি। আর আমরা যারা সংবৎসর পত্রিকার পাতা ভরাবার কাজ নিয়ে কাটাই, এ সময়টা তাদের কাছে রসকসহীন। মহালয়ার আগেই পূজা সংখ্যা বার করতে হবে। তাও যে সে আকারের নয়, এক একটা না, পুরু টালি। 40-50 ফরমার একখানি পত্রিকা, তাবৎ স্বনামধন্য সাহিত্যিকদের গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধর এক বিরাট সমাবেশ। শারদীয় সাহিত্যের এই ভুরি ভোজনে
পাঠকরা গরম গরম গল্প উপন্যাস পেয়ে ছুটির দিনগুলি আনন্দেই কাটান। কিন্তু এই আনন্দের আয়োজনের পশ্চাৎপটে যে ভিয়েন আছে, তারও আছে একটা বিরাট ইতিহাস। সেই ইতিহাস লেখক আর সম্পাদকের মধ্যে টানাপোড়েনের ইতিহাস। রঙ্গমঞ্চে আপনারা যখন অভিনয় দেখবার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছেন, তখন জানতে পারেন না গ্রিন রুমের আড়ালে প্রধান অভিনেতা তখনও অনুপস্থিত। মঞ্চ প্রয়োগকর্তা সজোরে কপালে করাঘাত করছেন আর দুই হাতে চুল ছিঁড়ছেন। শারদীয় সাহিত্যের আয়োজন করতে গিয়ে মঞ্চ প্রয়োগকর্তার মতো অবস্থা হয় পত্রিকা সম্পাদকদেরও। তারই দুটি কৌতুককর কাহিনী আপনাদের কাছে উপস্থিত করছি। সাহিত্যিকদের কাছ থেকে রচনা সংগ্রহের ৩ দফা পদ্ধতি আছে। প্রথমে আদালতের পরোয়ানার মতো পুজোর ৩ মাস আগে প্রত্যেক সাহিত্যিকের দরবারে একটি লিখিত পরোয়ানা যায় এই মর্মে: সবিনয়ে নিবেদন, শারদীয়া পত্রিকার উদ্যোগ আয়োজন শুরু হইয়াছে। এই কাজে আপনার সক্রিয় সহযোগিতা সর্বদাই আমরা পাইয়াছি। এবারেও তাহা হইতে বঞ্চিত হইব না, ইহাই আমাদের বিশ্বাস। আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ, একটি রচনা পাঠাইয়া শারদীয়া সংখ্যার সমৃদ্ধি বর্ধনে সহায়তা করুন। আশা করি আগামী ৭ই আগস্টের মধ্যে আপনার রচনা আমাদের হস্তগত হইবে। আপনার সম্মতিসূচক পত্র পাইলে কৃতজ্ঞ হইব। ইতি। ডাকে চিঠি ছেড়ে দিয়ে উত্তরের অপেক্ষায় দিন ১০ কাটবে। কেউ কেউ উত্তর দিলেন, অধিকাংশই নীরব। ১০ দিন অপেক্ষার পর শুরু হবে সাহিত্যিকদের আস্তানা পরিক্রমার পালা। এক এক দিন এক একজনের বাড়ি সকালবেলা গিয়ে অনুরোধ, উপরোধ, তাগাদা, এমনকি মান অভিমানের পালাও হবে। একটা উদাহরণ দিই। বিখ্যাত কথা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের কথাই ধরুন। ভদ্রলোক লেখেন কম, তাই সম্পাদকের বাজারে তাঁর লেখার চাহিদা সর্বাধিক। পূজার মাস ২ আগে থেকেই প্রতিদিন তাঁর বাড়ির একতলার বৈঠকখানায় দেখবেন এক বিরাট দল বসে আছে। তারা সবাই খ্যাত অখ্যাত নানা পত্রিকার সম্পাদক। সকলের এক লক্ষ্য, প্রেমেন্দার একটা লেখা আদায় করা। মিষ্টভাষী প্রেমেন্দা কোনো সম্পাদককেই নিরাশ করেন না। কাপের পর কাপ চা খাওয়াচ্ছেন, গল্প করছেন। এমন বিষয় নেই যা নিয়ে তার বৈঠকে আলোচনা হচ্ছে না, এবং সরস আলাপে তো তাঁর জুড়ি নেই। কিন্তু পত্রিকার সম্পাদকদের দিনের পর দিন আশা দিয়ে নিরাশ করতেও ওর মতো দ্বিতীয় কোনো সাহিত্যিক আজও আমি দেখিনি। প্রত্যেককে উনি বলেন, নিশ্চয়ই লেখা দেব, যদি মুড আসে তাহলে কবিতাই পাবে, তা না হলে গল্প। এ কথা শোনার পর কোন সম্পাদক না উল্লসিত হবেন, কিন্তু প্রত্যেককেই শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। আর লেখা লিখতে না পারার এমন যুক্তি উপস্থিত করেন যে দ্বিতীয়বার অনুরোধ করতে সম্পাদকেরই লজ্জা করবে। একবার তো আমাকে প্রচন্ড ধমক খেতে হয়েছিল। পাশের বাড়ির সঙ্গে প্রেমেন্দার তখন জানলা দিয়ে মামলা চলছে, তুমুল মামলা। পূব দিকের জানলাটির সামনে প্রতিবেশী বাড়িওয়ালা দেওয়াল তুলে দেওয়ায় এই গন্ডগোল। এখন আদালতে প্রমাণ দিতে হবে জানলা আগে না দেওয়াল আগে। মামলার পরিণতি যখন একটা চরম নাটকীয় মুহূর্তে উঠেছে, অর্থাৎ কে জেতে কে হারে অবস্থা, যথারীতি লেখার তাগাদায় আমি সকালে প্রেমেন্দার বাড়ি হাজির। যাওয়া মাত্রই প্রেমেন্দা বলে উঠলেন, তুমি কত বছর ধরে আমার বাড়ি নিয়মিত আসছো? এ আবার কি প্রশ্ন! তবু মনে মনে হিসেব করে দেখলাম ১২ বছর হয়ে গেল পত্রিকার সঙ্গে যুক্ত। তাই বললাম, তা ১২ বছর ধরে পুজো সংখ্যায় লেখা আদায়ের জন্য আপনার বাড়ি নিত্য আসা যাওয়া করছি। ভেরি গুড। তাহলে বরাবর তুমি পূব দিকের জানলাটা লক্ষ্য করে এসেছো? হ্যাঁ, এসেছি। তবে খোলা অবস্থায় দেখিনি কোনোদিন। সোৎ সাহেব প্রেমেন্দা বললেন, যাক, নিশ্চিন্ত হলাম। তোমাকে কিন্তু মামলায় সাক্ষী দিতে হবে। আদালতে গিয়ে শুধু বলতে হবে ১২ বছর ধরে পূব দিকের জানলাটা ওইখানে ওই অবস্থায় তুমি দেখেছো। সাক্ষী দিতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম।
মনে মনে জানি পূজা সংখ্যার লেখা পেতে এবার আর বেগ পেতে হবে না। তাই উৎসাহের সঙ্গে প্রেমেন্দাকে যেই না লেখার কথা বলা, আর যাবে কোথায়, চোখ পাকিয়ে প্রচন্ড ধমক দিয়ে বললেন, লজ্জা করে না লেখা চাইতে? দেখছো মামলা মোকদ্দমায় ডুবে আছি, উকিল বাড়ি আর আদালত ঘর ছোটাছুটি করে মরছি, তার ওপর আবার লেখা! যেন লেখা চেয়ে মস্ত অপরাধ করে ফেলেছি। আরেকদিন সকালে শারদিয়ার লেখা আদায়ের আশায় ওর বাড়ি বসে আছি। আমার মতন আরো ৪-৫ জন আছেন। এমন সময় বসুমতী মাসিক পত্রিকার সম্পাদক প্রাণতোষ ঘটক এসেই প্রেমেন্দাকে বললেন, ৬ বছর ধরে আপনি আমাকে লেখা দেবার প্রতিশ্রুতি দিয়ে নিরাশ করেছেন। এবছর আর ছাড়ছি না, লেখা দিতেই হবে। উত্তরে প্রেমেন্দা বললেন, প্রত্যেক বছরই তোমাকে লেখা দেব বলে ভাবি, কিন্তু এবার বোধহয় ভাবতেও পারবো না। শারদীয়া পত্রিকার রসদ সংগ্রহের দ্বিতীয় দফা পদ্ধতির উদাহরণ একজন সাহিত্যিককে নিয়েই দিলাম। এরকম ঘটনা অন্যান্যদের নিয়ে যে কত আছে তার বলে শেষ করা যাবে না। এরপর হচ্ছে তৃতীয় বা চরম পদ্ধতি, ভোরবেলায় লেখকের বাড়ি গিয়ে অনশন ধর্মঘট করে পড়ে থাকা। কয়েক স্লিপ লেখা না নিয়ে নড়ছি না। কুড়ে লেখকদের কাছে এই পদ্ধতিতেই ফল পাওয়া যায়। একবার লেখায় বসাতে পারলেই হলো। তৃতীয় পদ্ধতিতে অবশ্য লেখকদের গৃহিণীরা সম্পাদকের প্রধান সহায় হয়ে থাকেন। এ কথা কৃতজ্ঞতার সঙ্গে এখানে উল্লেখ না করলে অপরাধী হতে হবে। ভোর থেকে একটা লোক কুটোটি মুখে না তুলে হত্যে দিয়ে পড়ে আছে, তাতে যে গৃহস্থ বাড়ির অকল্যাণ। তাছাড়া কর্তাকে দিয়ে পুজোর সময় লেখা মানেই ইত্যাদি ইত্যাদি। কাজেই সম্পাদকের প্রতি সাহিত্যিকের গৃহিণীদের সহানুভূতি চিরকালই থাকে। প্রেমেন্দ্র মিত্রের কাহিনী তো শুনলেন, এবার শুনুন বাংলা সাহিত্যের আরেক দিকপাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী, শারদীয়া সংখ্যার রচনা সংগ্রহ উপলক্ষ। শারদীয়া সংখ্যার রচনা সংগ্রহ উপলক্ষে শারদীয়া পত্রিকার জন্য লেখা চেয়ে প্রথম দফা পদ্ধতির চিঠি ছাড়ার 7 দিন পরে তারাশঙ্কর বাবুর চিঠি এসে হাজির। তিনি লিখেছেন, পরম কল্যাণ বরেশু, সাগরময়, শারদীয়া সংখ্যার লেখা দেবার জন্য তোমার আমন্ত্রণ লিপি পেলাম। তোমাদের সঙ্গে দীর্ঘকাল দেখা সাক্ষাৎ নাই। আগামী বুধবার 9টার মধ্যে যদি আমার বাড়ি আসতে পারো তাহলে সাক্ষাতে কথা হবে। আমার এখান থেকেই তুমি অফিসে চলে যেও। তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। ইতি। চিঠি পেয়েই উত্তরে জানিয়ে দিলাম বুধবার যথাসময়ে আমি তাঁর বাড়ি উপস্থিত হচ্ছি। আমি থাকি টালিগঞ্জে, আর তারাশঙ্করবাবু তখন থাকতেন টালা নয়, বাগবাজারে আনন্দ চ্যাটার্জি লেনে, অমৃতবাজার পত্রিকা অফিসের সন্নিকটে। এখন সমস্যা, সকাল 9টার মধ্যে তাঁর বাড়ি হাজির হতে হলে আমাকে বেরোতে হয় সকাল 8টায়। সুতরাং খেয়ে দিয়ে বেরোনোর প্রশ্নই ওঠে না। আমার গৃহিণীকে তারাশঙ্করবাবু চিঠিটা দেখিয়ে প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় না খেয়েই বেরোবো? গৃহিণী বললেন, খেয়ে দিয়ে বেরোনোর মতো কোনো যুক্তি তো চিঠিতে পাচ্ছি না। অত সকালে ভাত খেয়ে যাবেই বা কি করে? আমি বললাম, কেন? এই যে লিখেছেন, আমার এখান থেকেই তুমি অফিসে চলে যেও, এই কথাটার মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিতটা ধরতে পারছো না? অবাক হয়ে গৃহিণী বললেন, এর মধ্যে আবার ইঙ্গিত তুমি পেলে কোথায়? মেয়েরা গল্প উপন্যাসের একনিষ্ঠ পাঠিকা হতে পারেন, কিন্তু তাঁরা যে আভাস ইঙ্গিত বোঝেন না বা বুঝতে চান না, এ ধারণা আমার অনেক কালের এবং তা বদ্ধমূল। তাই গৃহিণীকে রবীন্দ্রনাথের ভাষায় ঠাট্টা করে বললাম, স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে? ইংরেজিতে একটা কথা আছে, টু রিড বিটুইন দি লাইনস। সেভাবে যদি পড়তে জানতে তাহলে তোমার চোখে ও দুটি লাইনের মাঝে 4টি ডাল ভাত খেয়ে কথাটা জলজল করে ফুটে উঠত। গৃহিণী আর কথা বাড়ালেন না। বুদ্ধি নিয়ে ইঙ্গিত করলে তিনি নীরব থাকাই পছন্দ করেন। বুধবার সকালে তাড়াহুড়ো করে স্নান সেরে বেরোতে যাচ্ছি। গৃহিণী এক থালা লুচি আর বেগুন ভাজা এনে বললেন, পেট ভরেই খেয়ে যাও, সাহিত্যিকদের কথায় আমার বেশি ভরসা নেই।
স্ত্রীবুদ্ধি সম্বন্ধে শাস্ত্রীয় বচন স্মরণ করে গোটা ২ লুচি মুখে পুরে রওনা হলাম বাগবাজার অভিমুখে। আনন্দ চ্যাটার্জি লেনে তারাশঙ্কর বাবুর বাড়িতে যখন উপস্থিত হয়েছি, তখন প্রায় ৯টা বাজে। কড়া নাড়তেই দরজা খুলে দাঁড়ালেন স্বয়ং তারাশঙ্কর বাবু। অনাবৃত দেহে শ্বেত শুভ্র উপবীত যেন ঘনকৃষ্ণ মেঘের গায়ে বিদ্যুল্লতা। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন। বললেন, "তোমার জন্যই অপেক্ষা করছি। এসো, এসো, বসো।" আমাকে চেয়ারে বসিয়েই ভিতরের দরজার কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, "সনৎ, শিগগির প্লেট নিয়ে আয়, সাগর এসেছে।" তাহলে ডাল ভাত নয়, জলযোগের ভুরি আয়োজনই হয়েছে অনুমান করলাম। কিন্তু বসতে না বসতেই খেতে হবে। পূজা সংখ্যার লেখা সম্পর্কে কোনো কথাই হলো না। অথচ আসা মাত্রই খাওয়া। আর এ খাওয়ানোর উপলক্ষটাই বা কি? প্লেটের বন্দোবস্ত যখন, তখন উপলক্ষ একটা কিছু আছেই। সেক্ষেত্রে অন্যান্য আমন্ত্রিতরাই বা কোথায়? তারা কি আগেই খাওয়া দাওয়া সেরে চলে গেল? গৃহিণীর উপর রাগ হতে লাগলো। এসেই যদি খেতে বসতে হবে, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় লুচি বা গিলতে গেলাম কেন? ৭-১৭ প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। তারাশঙ্করবাবু তখনও দরজার কাছে দাঁড়িয়ে পরিত্রাহী চেঁচিয়ে বলছেন, "সনৎ, দেরি করছিস কেন? প্লেটটা তাড়াতাড়ি নিয়ে আয়। কতক্ষণ সাগরকে বসিয়ে রাখবো?" খুবই অস্বস্তি বোধ করতে লাগলাম আমাকে খাওয়াবার জন্য ওর ব্যস্ততা দেখে। মৃদুস্বরে বললাম, "আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আসুন গল্পগুজব করি, ওটা পরেই হবে। আমার তো তেমন কিছু তাড়া নেই।" আরো ব্যস্ত হয়ে উনি বললেন, "না, না, সে কি করে হয়? যে জন্য তোমাকে ডেকে পাঠালাম, আগে সেটা সেরে নাও, পরে গল্প করা যাবে।" কথা শেষ হতে না হতেই তারাশঙ্করবাবুর জ্যেষ্ঠ পুত্র সৌম্যদর্শন সনৎ হন্তদন্ত হয়ে ঘরে এসে উপস্থিত। হাতে বৃহদাকারের একটা কালো খাম। খাম দেখে আমি তো উল্লসিত, যেন হাতে স্বর্গ পেয়ে গেছি। পুজো সংখ্যার গল্প তাহলে লেখা হয়ে গেছে। মধুর বিস্ময়ে আমার ২ বিস্ফারিত চোখ খামের অভ্যন্তরে গল্পের পাণ্ডুলিপি দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুত্রের হাত থেকে খামটা নিয়েই তারাশঙ্করবাবু চলে গেলেন পূব দিকের খোলা জানলাটার কাছে। আমাকে বললেন, "জানলার কাছে সরে এসো, আলো না হলে দেখতে অসুবিধা হবে।" ওর পাশে গিয়ে দাঁড়াতেই তারাশঙ্করবাবু খামের ভিতর হাত ঢুকিয়ে ফস করে টেনে বার করলেন একটা প্লেট। সেই বিখ্যাত প্লেট, যার গল্প বহুবার আমাকে অনেক বৈঠকে বলতে হয়েছে, তা আপনাদের আজ শোনাতে বসেছি। খামের ভিতর থেকে একটি এক্স-রে প্লেট বার করে তারাশঙ্করবাবু সেটা চোখের উপর সূর্যকে আড়াল করে মেলে ধরলেন। একটি শীর্ণকায় মানুষের নাড়ি ভুঁড়ি সমেত জট পাকানো জঠরের ছবি চোখের উপর ভেসে উঠল। মানচিত্রের ওপর ছড়ি বুলিয়ে মাস্টারমশাই যেমন ভূগোল পড়ান, প্রায় তেমনি ভাবেই তারাশঙ্করবাবু আঙ্গুল বুলিয়ে আমাকে উদরের ভূগোল শেখাতে লাগলেন। গলার কাছে আঙ্গুল ধরে বলে চললেন, "কণ্ঠনালী দেখতে পাচ্ছ? এই হচ্ছে কণ্ঠনালী। আমরা যখন আহার করি, তখন তা এই কণ্ঠনালী দিয়ে পাকস্থলীতে এইভাবে ঘুরে আসছে। ছবির একেবারে তলায় ওটা হচ্ছে পায়ু। পাকস্থলী থেকে খাদ্যবস্তু এখান দিয়ে নিঃসারিত হয়। স্বাভাবিক লোকের পাকস্থলী থেকে পায়ুদ্বারে খাদ্যবস্তু এসে পৌঁছতে লাগে ৬ ঘন্টা। আমার লাগছে ৪ ঘন্টা। নিজের চোখেই তো দেখলে আমার শরীরের অবস্থা। এক্স-রে করিয়েছি, চিকিৎসাও চলছে। এখন ডাক্তারের কথাতেই দিন ৭ মধ্যে চেঞ্জে যাচ্ছি দার্জিলিংয়ে। এই অবস্থায় পুজো সংখ্যায় এবার তো লিখতে পারবো না ভাই। এমনি বললে তো আর বিশ্বাস করতে না, ভাবতে আমি ফাঁকি দিচ্ছি। তাই ডেকে পাঠিয়েছিলাম।" জট পাকানো নাড়ি-ভুড়ির ছবি দেখে আমার নাড়ি-ভুড়ি উল্টোবার অবস্থা। অফিসের জরুরি কাজের আছিলায় তখন বেরোবার জন্যে ব্যস্ত হয়ে বিদায় চাইলাম। বিস্মিত হয়ে তারাশঙ্করবাবু বললেন, "এর মধ্যেই উঠবে কি? ১ কাপ চা অন্তত খেয়ে যাও।" আমি প্রবল আপত্তি জানিয়ে বললাম, "না, চা আর এখন খেতে পারবো না। একটু আগেই বাড়ি থেকে পেট ভরে খেয়ে-দেয়ে বেরিয়েছি।" বাগবাজারের মোড়ে এসে লুড়ুইয়ে চপের দোকানের সামনে এসে
ঢুকবো কিনা ভাবছি, চোখের উপর ভেসে উঠল সেই এক্স-রে প্লেট। আর কালক্ষেপ না করে বাসেই চেপে বসলাম। আপনাদের কাছে কবুল করতে লজ্জা নেই, স্ত্রী বুদ্ধি সম্বন্ধে আমার সেই বহুকালের ধারণাটা সেদিনের ঘটনার পর বাধ্য হয়েই বদলাতে হয়েছে। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।